হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো। আমরা একটা চ্যাপ্টার পড়ব। চ্যাপ্টারটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। এই চ্যাপ্টারে আমরা দেখব তথ্য কী, যোগাযোগ কী, প্রযুক্তি কী, এই যে ৩টা জিনিস তথ্য, যোগাযোগ এবং প্রযুক্তি, এটা কিভাবে ৩টা জিনিস একটা আরেকটাকে সহযোগিতা করে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো আজকে। তো আমরা যখন এই টপিকটা শেষ করব তখন আমরা মানে এই অধ্যায় শেষে আমরা কি কি জানবো আমরা একটু দেখি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কর্মসংস্থানের সুযোগ ব্যাখ্যা করতে পারবো। যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুযোগ ব্যাখ্যা করতে পারবো। সরকারি কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব বর্ণনা করতে পারবো। চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান ব্যাখ্যা করতে পারবো এবং গবেষণার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। তার মানে আমরা যখন এই চ্যাপ্টারটা পড়ব, এই একটা চ্যাপ্টার দিয়েই আমরা মোটামুটি আমাদের এই যে তথ্য যোগাযোগ এই ব্যাপারটা আমরা টোটালি ক্লিয়ার হয়ে যাব। এটা হইলে ভালো কেন? কারণ বর্তমান যুগ হচ্ছে টেকনোলজির যুগ, তথ্য আদান প্রদানের যুগ, যোগাযোগের যুগ। সো এই টপিকটা যদি আমরা খুবই মনোযোগ দিয়ে পড়তে পারি এবং বুঝতে পারি, তাহলে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার থাকতে পারবো। আমরা অলরেডি ইন্টারনেট চালাই, আমরা গেমিং করি, আমরা হচ্ছে ফোন চালাই, কম্পিউটার চালাই, অ্যান্ড্রয়েড টিভি চালাই, আমরা সবাই এখন এগুলো করছি। এখন আমরা যা চালাচ্ছি সেটা সম্পর্কে যদি আমরা একটু ভালো করে বুঝতে পারি, কিভাবে বিষয়গুলো হচ্ছে, এই প্রযুক্তি দিয়ে আমরা কিভাবে আমরা আরও হেল্প করতে পারবো আমাদের আশেপাশের, আমরা নিজেদের লাইফটাকে কীভাবে সহজ করতে পারবো, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। তো এই জানার জন্যই আজকে আমাদের প্রথম চ্যাপ্টার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। এখন আমরা সবার আগে বুঝি তথ্য কী। মানে আমরা তো আগে বুঝতে হবে বিষয়গুলো, তথ্য কী, যোগাযোগ কী, প্রযুক্তি কী, আমরা এগুলো বুঝবো এক এক করে। আগে আমরা দেখি তথ্যটা কী। তথ্য, যেটার ইংরেজি হচ্ছে ইনফরমেশন, মানে হচ্ছে আমরা যা জানি, এই যে জানার যে জিনিসটা, আমরা যেটা বুঝতে পারি, কোনো কিছু একটা শুনে, কোনো কিছু একটা পড়ে, কোনো কিছু একটা অনুভব করে, কোনো কিছু একটা দেখে, যদি ওই জিনিসটা আমরা চিনতে পারি, যে জিনিসটা আমরা জানি, সেটাই তথ্য। আর একটু সহজ করে বলি, যেমন কেউ যদি আমাকে, যেমন আজকে তো শীতকাল, বাইরে প্রচুর কুয়াশা পড়ে। এখন আমি বাইরে দেখি নাই, তো আমার মা যদি এসে আমাকে বলে যে বাইরে কুয়াশা পড়ছে, তা আমি কিন্তু ঘরে, তারপরেও মা শুধুমাত্র যে আমাকে বলল যে কুয়াশা পড়ছে, এটা শুনে আমি বুঝতে পারলাম তার মানে হচ্ছে বাইরে ঠান্ডা আছে প্রচুর, আজকে শীতকাল, এবং আকাশ থেকে কিছু একটা পড়তেছে, বা বাতাসে একটা একটা ঘন সাদা একটা জিনিস, যেটা আমি আমি তার জন্য আমাকে সোয়েটার পরতে হবে বা শীতের কাপড় পরতে হবে। এই যে কুয়াশা পড়ছে শব্দটা শোনা মাত্রই আমরা বুঝে গেলাম এই যে কুয়াশা, এটা একটা তথ্য। এখন যদি মা এসে বলতো যে বাইরে লালা 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 পড়ছে, তা আমরা কি লালা 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 মানে কিছু জানি? তার মানে আমরা যেটা জানি না আমরা বুঝতেও পারবো না। সো যেটা আমরা জানি সেটাই তথ্য। আমরা আরও কিছু তথ্যের উদাহরণ দিই। যেমন একজন এসে বলল আমার নাম রিহান, তার মানে এই কথাটা শোনা মাত্র আমরা বুঝতে পারলাম তাকে আমরা রিহান বলে ডাকবো, অন্য কিছু বলে ডাকতে পারবো না। বা এইখানে রিহান একটা তথ্য। বা বা ১৬ই ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তার মানে এইটা একটা তথ্য। আমরা বুঝতে পারবো যে বাংলাদেশ একটা যুদ্ধ করে ১৬ই ডিসেম্বরে স্বাধীন হয়েছিল। বা আরও যদি আমরা যদি বলি যে 2+2=4, মানে 2+2 হচ্ছে 4। এই যে 2 মানে হচ্ছে দুইটা জিনিস, আরও দুইটা জিনিস, এই 4টা জিনিস একসঙ্গে করলে আমরা 2+2 মানে 4 পেয়ে গেছি, এটা একটা তথ্য। তার মানে হচ্ছে যেই জিনিসগুলো আমরা জানি, বুঝতে পারি, এটাই তথ্য। আর এই যে তথ্য, এই তথ্যটা বা আমাদের জানা জিনিসটা আমরা যখন আরেকজনকে জানাবো, এটা হচ্ছে যোগাযোগ। যেমন আমরা একটু সহজভাবে বলি, যোগাযোগ হলো যখন আমরা একজনের কাছ থেকে অন্যজনের কাছে কোনো একটা তথ্য পৌঁছায় দিই। যেমন আমরা
যদি ফোন করে কাউকে বলি যে এই তুমি বাজারে আসো, মানে আমরা একটা তথ্য দিয়েছি তাকে যে তুমি আসো বাজারে, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আরেকটু সহজ করে বলি, যেমন আমরা যোগাযোগটা আমরা কিভাবে করতে পারি, যেমন আমরা কথা বলার মাধ্যমে যোগাযোগটা করতে পারি, আমরা লিখার মাধ্যমে যোগাযোগ করতে পারি, আমরা মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ করতে পারি, আমরা কোনো ছবি শেয়ার করে যোগাযোগ করতে পারি, আমরা ইশারার মাধ্যমেও যোগাযোগ করতে পারি, তাই না? আগে একটা সময় ছিল আমরা আমরা যখন মোবাইলে টেক্সট করতাম বন্ধুদেরকে, লিখতাম হাই কেমন আছো। এখন আমরা কি করতেছি, আমরা কিছু সাইন ইউজ করি, হোয়াটসঅ্যাপ বা বা এমন একটা আমরা সিম্বল ইউজ করি, যেটা ইমোজি ইউজ করি, এটা দেখলেই আমরা বুঝতে পারি যে এটা একটা যোগাযোগের একটা, বা সে কী বলতে চাচ্ছে। বা এটা এখন আমরা যোগাযোগের কিছু উদাহরণ দিই, যেমন শিক্ষক ছাত্রকে পড়া বোঝান, বন্ধু বন্ধুকে ফোন করে, মা ছেলেকে কিছু একটা বলতে চায়। এই যে ব্যাপারগুলা, এগুলাই হচ্ছে একটা যোগাযোগ। মানে আমিও আপনাদের সঙ্গে কথা বলে বলে কিন্তু একটা যোগাযোগ তৈরি করেছি আমাদের মাধ্যমে, হ্যাঁ। এবং আমি আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করছি। এই যে আমি আপনাকে অনেক কথাগুলো বলছি, এগুলো হচ্ছে তথ্য, এবং আমি যে আপনাকে বলছি আপনি শুনছেন, আমাদের দুইজনের মধ্যে একটা যোগাযোগ তৈরি হয়েছে। তার মানে তথ্য কি আমরা বুঝতে পারলাম, যোগাযোগ কি এইটাও আমরা বুঝতে পারলাম, তাই না? এবার আমরা দেখব পার্ট 2। দেখেন, কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। কথাটা একটু কঠিন লাগছে, তাই না? কর্মসৃজন আবার কি, আবার কর্মপ্রাপ্তি আবার কি, দুইটা একটু কঠিন শব্দ, বাট এটাকে আমি সহজ করে বলি। কর্মসৃজন মানে হচ্ছে নতুন একটা কাজের ক্ষেত্র তৈরি হওয়া। যেমন ধরেন নতুন নতুন, এখন যখন ইন্টারনেট আসছে, আমরা অনেক নতুন নতুন কাজ চলে আসছে না। যেমন ধরেন আগে আপনি কখনো ভাবছেন যে গেম খেলে টাকা আয় করা যায়? আগে এটা ছিল কখনো? আপনি যদি আপনার মা যদি বলে বা বাবা যদি বলে যে সারাদিন কি করস, আপনি বললেন আমি গেম খেলি এবং গেম থেকে আমি টাকা আয় করি, বাবা মা জীবনে বিশ্বাস করবে? জীবনেও বিশ্বাস করবে না। কিন্তু এখন তো অনেকেই গেম থেকে টাকা আয় করছে। তারপরে আপনি যদি বলেন আমি টিকটক করে টাকা আয় করি, বা ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা আয় করি, বা ফেসবুকে ভিডিও দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে টাকা আয় করি, এই তথ্যগুলো তো নতুন, এগুলো তো আমাদের বাবা মারা বুঝে না, অনেকেই তো বুঝে না। তো তো এইটাই হচ্ছে কর্মসৃজন, মানে নতুন কর্মক্ষেত্র বা নতুন ইনকামের পথ তৈরি হওয়া, এটা হচ্ছে কর্মসৃজন। আর কর্মপ্রাপ্তি হচ্ছে এটাই, আপনি যখন তথ্য প্রযুক্তিগুলো ভালো করে ব্যবহারটা শিখবেন, তখন নতুন কাজ আপনি পাবেন। এই যে যেমন আমরা যদি কিভাবে ইউটিউবে কন্টেন্ট বানানোর জন্য কীভাবে এডিটিং করতে হয়, কিভাবে সাউন্ড রেকর্ড করতে হয়, কিভাবে ভিডিও করতে হয়, এই জিনিসগুলো যদি আমরা শিখে ফেলি, তাহলে আমরা একটা কাজ পেয়ে যাব, আমরা ইনকাম করার পথ পেয়ে যাব। এইটাকেই হচ্ছে কর্মপ্রাপ্তি। তো তার মানে কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে আমাদেরকে সহযোগিতা করে, আমরা এই বিষয়গুলো দেখব। আমরা দেখি, একটু নিচে আসেন, দেখেন যে তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে। আমি রিডিং পড়ছি, এটা আমার সঙ্গে দেখেন। ফলে অনেক প্রতিষ্ঠানই স্বল্প কর্মী দিয়ে বেশি কাজ করিয়ে নিতে পারে। উদাহরণ হিসেবে নিচের বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে। আমরা এখন এই টপিকগুলো পড়ব এবং এগুলো একটু ব্যাখ্যা করব। বিভিন্ন কারখানার বিপজ্জনক কাজগুলো মানুষের পরিবর্তে রোবট কিংবা স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করা যেতে পারে। আমি একটু বুঝায় বলি। মানে ধরেন একটা কারখানাতে আগুন নিয়ে, কোনো একটা কারখানা আছে যেখানে প্রচুর আগুন বা হিট, অনেক তাপ, যেখানে মানুষ যেতে পারে না, এইসব ক্ষেত্রে কিন্তু এখন রোবট যাচ্ছে। আমরা এটা জানি অলরেডি, আপনি ইউটিউবেও দেখবেন, যে জায়গাতে মানুষ যেতে পারে না সেই জায়গায় রোবট যাচ্ছে। বা ধরেন পৃথিবীর বাইরে, এই যে আমরা কিন্তু জানি যে বিভিন্ন গ্রহে, মঙ্গল গ্রহ বা এরকম আমাদের আশেপাশে যে গ্রহগুলো আছে, এই গ্রহগুলোতে মানুষ না গিয়ে রোবটকে পাঠানো হয়। রোবট গিয়ে ওইখান থেকে স্যাম্পল নিয়ে আসে, আনলে আমরা পরে বুঝতে পারি যে ওই জিনিসটা আসলে মানুষ যেতে পারবে কিনা। মানে মানুষের আগে রোবট যায়। তার মানে এই তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারছি, যেখানে বিপদ সেখানে মানুষ না গিয়ে রোবট যাচ্ছে। তারপর দ্বিতীয়টা দেখি, কর্মস্থলে কর্মীদের উপস্থিতির সময়কাল, তাদের বেতন ভাতাদি ইত্যাদি হিসাব করার জন্য বেশ কিছু কর্মীর প্রয়োজন হয়।
কিন্তু স্বয়ংক্রিয় উপস্থিতি, যন্ত্র, বেতন ভাতাদি, হিসাবের সফটওয়্যার ইত্যাদির মাধ্যমে এ সকল কাজ সম্পন্ন করা যায়। মানে কি? আমি একটু সহজ করে বলি। এখন বিভিন্ন সফটওয়্যার চলে আসছে। আগে একটা সময় ছিল, যেমন ধরেন আপনারা যখন স্কুলে যেতেন, এখনও অনেক স্কুলে আছে, আবার অনেক স্কুলে নাই। আমি বলি নতুন কি প্রযুক্তি আসছে। টিচাররা বলে কি, নাম ডাকে না, এই রোল নং 1 ইয়েস স্যার, রোল নং 2 ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার। অনেক সময় দেখা যায় যে একজন আসে নাই, তার বদলে তার একটা বন্ধু বলে পিছন থেকে বলে প্রেজেন্ট স্যার। এটা বলেন, আমাদের সময় বলতো। তো তার মানে হচ্ছে এই যে উপস্থিতিটা টিচারদের হচ্ছে লিখে রাখতে হয়। তো এটা একটা ভেজালের কাজ। নতুন প্রযুক্তি কি আসছে, স্কুলগুলোতে এখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছে। মানে একটা স্টুডেন্ট যখন স্কুলে যাবে, সে তার ফিঙ্গার দিবে, ফিঙ্গারে স্ক্যান করবে, এটার মাধ্যমে বোঝা যাবে সে ক্লাসে আসছে নাকি আসছে না। তার মানে এখন আর আগের মতো করে লুকোছাপা করা যাবে না, একজনের বদলে আরেকজন প্রেজেন্ট স্যার দিতে পারবে না। তো এটা শুধুমাত্র স্কুলে না, সকল প্রতিষ্ঠানে, ব্যাংকে বা আরও অন্যান্য বড় বড় যে প্রতিষ্ঠান আছে, এগুলাতে এখন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার উপস্থিতিটা রেকর্ড করে। তাছাড়াও বেতন দেওয়া, আগে একটা সময় ছিল বেতন দিত কীভাবে, একজন ক্যাশিয়ার থাকে মানে একটা প্রতিষ্ঠানে, সে হচ্ছে বেতনের হিসাব নিকাশ করে। কিন্তু এখন সফটওয়্যার চলে আসছে, সফটওয়্যারের মাধ্যমে অতি সহজে কার কত টাকা বেতন হয়েছে, কে কত টাকা কম পেয়েছে, কে কত টাকা বেশি পেয়েছে, কাকে দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয় নাই, সকল তথ্য এখন অনেক সহজে আমরা তথ্যটা রাখতে পারি এই প্রযুক্তির মাধ্যমে। সো এই যে সফটওয়্যার ব্যবহার করে আগে যে কাজটা অনেক কষ্টকর ছিল, কঠিন ছিল, সেটা সহজ হয়ে গেছে। এবার তৃতীয়টা দেখি। বিভিন্ন গুদামে মালামাল সুসজ্জিত করার কাজটা স্বয়ংক্রিয়ভাবে করা যায়। এটা সহজ কথা। মানে আমরা যে গুদাম মানে হচ্ছে যেখানে হচ্ছে আমরা মালামাল রাখি, বড় বড় অনেক বেশি মালামাল রাখি। তো মালামাল রাখার জন্য যে কোন মালটা কই থাকবে, কোন জিনিসটা কোথায় রাখতে হবে, এটা প্রযুক্তির মাধ্যমে আরও সহজভাবে আমরা রাখতে পারি। টেলিফোন এক্সচেঞ্জে কম্পিউটার নিয়ন্ত্রিত ডিজিটাল ব্যবস্থার কারণে পৃথক জনবলের প্রয়োজন হয় না। এটা একটু সহজ করে বলি। এখন মোবাইল কোম্পানিগুলা দেখবেন যে এমন একটা প্রযুক্তি, বা ব্যাংকগুলা এমন একটা প্রযুক্তি ব্যবহার করে যে আপনি কল দিলে হচ্ছে মোবাইল নিজে নিজে কথা বলে। নিচের ইয়েটা দেখেন, স্বয়ংক্রিয় ইন্টারঅ্যাক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করে দিন রাত যে কোনো সময় গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের জবাব দেওয়া যায়। মানে এখন এআই আপনার উত্তর দিয়ে দিচ্ছে। মানে আপনি যখন ফোন করেন, বলে যে আপনার এই সমস্যার জন্য 1 চাপুন, ওই সমস্যার জন্য 2 চাপুন। তার মানে আপনি যদি 2 চাপেন, তখন বলে যে আপনার এই সমস্যার জন্য এইটা করেন, ওই সমস্যার জন্য ওইটা করেন। মানে কম্পিউটারে কথা বলে, আপনি শুধু বাটনে ক্লিক করলে আপনার সমাধানটা পেয়ে যান। এটা প্রযুক্তির মাধ্যমে সহজ হয়ে গেছে। আগে যখন এই প্রযুক্তিটা ছিল না, তখন অনেক কঠিন ছিল, মানুষকে ফোন করতে হইতো, আরেকজন এটার জন্য উত্তর দিতে হইতো, তখন এটা অনেক বেশি মানুষ রাখতে হইতো। কিন্তু এখন এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেখা যাচ্ছে 100 জন মানুষের কাজ কম্পিউটার একাই করে ফেলতে পারে। এটা হচ্ছে ডিজিটাল একটা প্রযুক্তির মাধ্যমে, এবং দিনের রাত 24 ঘন্টা। আপনার আগে ছিল যে সন্ধ্যার পরে হচ্ছে কেউ কল দিলে কল ধরবে না, কিন্তু এখন কিন্তু তা না। আপনি রাত 12টা 1টার সময় কল দিলেও কম্পিউটারের সঙ্গে আপনি কথা বলতে পারবেন, এবং কম্পিউটার আপনার সমাধান করে দিবে। তারপরেরটা আসি, ব্যাংকের এটিএমের মাধ্যমে যে কোনো সময় নগদ অর্থ তোলা যায়। আগে একটা সময় কি ছিল, ব্যাংক খোলা থাকতো হচ্ছে সকাল সন্ধ্যা, ব্যাংক বন্ধ হইলে আপনি টাকা তুলতে পারবেন না, হ্যাঁ, আবার টাকা জমা দিতে পারবেন না। কিন্তু এখন এটিএম চলে আসছে, সিআরএম প্রযুক্তি আসছে। এটার মানে কি, এগুলো হচ্ছে 24 ঘন্টা আপনার যখন টাকা লাগবে, আপনি এটিএমে ঢুকে আপনার টাকাটা আপনি তুলে নিয়ে আসতে পারবেন প্রযুক্তির মাধ্যমে। এবং এটা আরও সহজ হয়ে গেল, আগে ছিল অনেক কঠিন। সো প্রযুক্তি আমাদেরকে কত সহজ, লাইফটা কত সহজ করে দিচ্ছে। এদিকে আইসিটির কারণে অনেক কাজের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে। এর মধ্যে রয়েছে পরবর্তীত পরিস্থিতিতে কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য নিজেকে ক্রমাগত দক্ষ করে তুলতে হয়। ফলে দক্ষতা উন্নয়নের কর্মসূচিতে প্রতিনিয়ত পরিবর্তন সাধিত হচ্ছে। মানে কি, আমি একটু সহজ করে বলি। যেমন আগে একটা সময় ছিল যে মানুষ হচ্ছে, অনেকে আছে যে প্রযুক্তিটা ভালো করে পারে না, হ্যাঁ, তো প্রযুক্তি না পারার কারণে, বা ব্যাংকে আছে বা স্কুলেও দেখবেন যে আপনাদের অনেক টিচার আছে ভালো করে কম্পিউটার টিপাইতে পারে না, মোবাইল টিপাইতে পারে না, হ্যাঁ, মোবাইলে তথ্যটা ইনপুট করতে পারে না, মেইল করতে পারে না, তারপরে হচ্ছে সফটওয়্যার চালাতে পারে না। তখন হয় কি, যারা পারে না
তারা যারা পারে তাদের চেয়ে অনেক পিছায়া যায়, স্বাভাবিক। এবং যারা পারে কি হয়, আপনি যদি এই প্রযুক্তিটা ভালো করে শিখে ফেলেন, কীভাবে কম্পিউটার টিপাইতে হয়, কম্পিউটারের কোন কোন জিনিস কী আছে, সফটওয়্যারগুলো কীভাবে চালাতে হয়, মোবাইলে কীভাবে বা কোন জিনিসটা আছে, মোবাইলের মাধ্যমে কিভাবে আমরা একটা মেইল করতে পারি, একটা সার্চ করে একটা তথ্য জোগাড় করতে পারি, বা এআই চলে আসছে, কীভাবে এআই ইউজ করতে হয়, চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, গ্রুক আছে, এই এআইগুলো কীভাবে ব্যবহার করতে হয়, এগুলো যদি আমরা শিখে ফেলি বা আপনি যদি শিখে ফেলেন, তাহলে যে পারে না তার চেয়ে আপনি আগায় যাবেন, সবাই আপনার কাছে আসবে, যে কোনো সমস্যার আপনি সমাধান করে দিতে পারবেন, আর যিনি পারে না সে পিছায় যাবে। তো এই যে আইসিটির এখন যারা হচ্ছে বা যারা এই এআইয়ের ব্যবহার বা এই প্রযুক্তিগুলা ভালো করে শিখছে, তারা আগায় যাচ্ছে, এই কথাটাই বলেছে। তারপরটা, কম্পিউটারের সাহায্যে অনেক ধরনের কাজ ঘরে বসেই করা সম্ভব। আবার অনেক ক্ষেত্রে পূর্বে বিশেষ দক্ষতা না থাকলে যে কাজ সম্পন্ন করা যেত না, এরূপ অনেক কাজ কম্পিউটারের সহায়তায় সহজে সম্পন্ন করা যাচ্ছে, যেমন ফটোগ্রাফি বা ভিডিও এডিটিং। একদম ইজি কথা। আমি আমার ছোট ভাইকে বেশ কিছুদিন আগে ওকে বলছি যে আমার কাছে আসো, আমি হচ্ছে তোমাকে ভিডিও কীভাবে এডিট করতে হয় আমি শিখাই দিচ্ছি। তো সে আমার কাছে বসছে, আমি একটা মোবাইলের মাধ্যমে একটা অ্যাপ ইনস্টল করছি, করে আমি তাকে দেখাইলাম যে এইখানে ক্লিক দিলে হচ্ছে তুমি এই ফটোটা অ্যাড করতে পারবা, ভিডিওটা অ্যাড করতে পারবা, এইখানে ভয়েস দিতে পারবা, এটা চেঞ্জ করতে পারবা, এই জিনিসগুলো কালার কীভাবে চেঞ্জ করতে হয়, ভয়েসটা কীভাবে কাট করতে হয়, পেস্ট করতে হয়, সব কিছু শেখাই দিছি। এবং সে আমি যখন 2বার দেখালাম, সে পেরে গেছে, সে নিজে নিজে এখন এডিট করতে পারে। যেই জিনিসটা আমরা আগে কখনোই করতে পারতাম না বা অনেক কঠিন ছিল ভিডিও এডিটিং, এখন সেটা আপনারা যে কেউ চাইলেই একবার ইউটিউব থেকে একবার দেখলেই আমরা পেরে যাব। তো এই যে প্রযুক্তির মাধ্যমে আমরা এটা সহজ হয়ে গেল না, ইউটিউবের মাধ্যমে আমরা সব কিছু শিখতে পারি, বা ফটোগ্রাফি কীভাবে ছবি তুলতে হয়, কীভাবে তুললে ছবিটা সুন্দর হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই পারি না। কিন্তু আমরা যদি চাই, খুবই সহজে কয়েক মিনিটের মধ্যে আমরা শিখে যেতে পারবো। অনেকেই আছে এখন আমাদেরকে শেখায় কীভাবে ফটোগ্রাফি করতে হয়। তার মানে হচ্ছে আমরা এই কম্পিউটার ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে আমরা ঘরে বসেই আমরা অনেক জিনিস যেগুলো আমরা আগে পারতাম না, এখন আমরা শিখে যাচ্ছি। আমি তো প্রতিনিয়ত শেখার মধ্যে থাকি। সো এই জিনিসটা আমাদেরকে অনেক সহজ করে দিচ্ছে লাইফটা। তারপরে অনেকে ঘরে বসে কাজ করছে, ফলে অনেক প্রতিষ্ঠানই এখন ভার্চুয়াল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ সকল প্রতিষ্ঠানের সহায়ক কর্মীর সংখ্যা যেমন কমছে, তেমনি তাদের কাজের ধরনও পাল্টে গিয়েছে। আগে একটা সময় ছিল যে আপনার অফিসিয়াল কাজ করতে গেলে অফিসে যেতে হতো, কিন্তু এখন আপনার যে কাজটা আপনি অফিসে না গেলেও চলবে, হ্যাঁ, আপনি শুধুমাত্র একটা কম্পিউটার হইলেই চলে, তো সেই কাজটা আমাদের অফিস যেতে হয় না, আমরা ঘরে বসেই হোমওয়ার্ক বলে, ঘরে বসেই হোম অফিস বলে আমরা করে ফেলতে পারি। সো যে কাজটা আগে বাইরে গিয়ে করতে হইতো, সেটা আমরা এখন ঘরে বসেই কাজটা করে ফেলতেছি। ফলে লোক সংখ্যাও কমে যাচ্ছে, আমরা 10 জনের জায়গায় 1 জনই কাজ করে ফেলতেছি। তারপরে স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং করা সম্ভব হওয়াতে কর্মীদের কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে ইত্যাদি। এই যে একটু আগে বলেছিলাম যে আমরা যখন স্কুলে যাওয়ার জন্য আগে রোল কল ডাকতো, এখন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিলে আমরা ইজিলি বুঝে যাচ্ছি কে আসতেছে, বা কে ফাঁকি দিচ্ছে কাজে। বা এখন হচ্ছে আপনার অফিসের ভিতরে, স্কুলগুলোর ভিতরে দেখবেন যে ক্যামেরা থাকে, সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও আমরা সহজে দেখতে পারি কারা আসছে অফিসে আর কারা আসছে না, বা কারা কাজ করছে কারা কাজ করছে না। তার মানে আমরা খুব ইজিলি ঘরে বসে আমরা কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে আমরা আমাদের কাজগুলো করে নিচ্ছি। সো কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য প্রযুক্তির আমরা এই উপকারিতাগুলো কী নতুন, আমরা এই জিনিসটা আবার একটু কয়েক মিনিটের মধ্যে বলে ফেলি। নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে তথ্য ও প্রযুক্তির কারণে। আগে যেসব পেশা ছিল না, এখন সেগুলো তৈরি হয়েছে, যেমন কম্পিউটার অপারেটর, সফটওয়্যার ডেভেলপার, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপার, ডাটা এন্ট্রি অপারেটর। এই যে কাজগুলো, এগুলো আগে ছিল না। তথ্য প্রযুক্তির জন্য এই নতুন কাজ আসছে। তার মানে আপনি এখন কম্পিউটার অপারেটরের নামে নতুন একটা কাজ করতে পারবেন। আগে বলতো যে আপনি কি করেন, বলতো আমি ব্যাংকার, আমি স্কুল টিচার, আমি হচ্ছে পাইলট, আমি হচ্ছে ইঞ্জিনিয়ার, এগুলো বলতো, আমি ডাক্তার, আমি এগুলো হইতে চাই।
কিন্তু এখনকার ছেলেমেয়েরা এগুলা হইতে চায় না। তারা কি হইতে চায়? আপনি যদি কাউকে বলেন যে এই আপনি ভবিষ্যতে কি হইতে চান, তখন এখনকার ছেলেমেয়েরা কি বলে, যারা স্মার্ট ছেলেমেয়ে তারা বলে আমি কম্পিউটার অপারেটর হব, আমি গ্রাফিক ডিজাইনার হব, আমি ওয়েব ডেভেলপার হব, আমি সফটওয়্যার ডেভেলপার হব। তার মানে নতুন কর্মক্ষেত্র তৈরি হয়েছে, তাই না? তারপর ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের সুযোগ এখন পাওয়া যায়। আইসিটি ব্যবহার করে আমরা ঘরে বসে কাজ করতে পারছি। একটু আগে বললাম আমরা বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে এখন কাজ করা যায়। ইন্টারনেটের মাধ্যমে এখন ইজিলি আয় করা যায়। যেমন অনলাইনে গ্রাফিক ডিজাইন করা যায়, ওয়েব ডিজাইন করা যায়, কন্টেন্ট রাইটিং করা যায়। আপনারা যখন একটু বড় হবেন এই বিষয়গুলো আর একটু ক্লিয়ার হবে। তারপরে দ্রুত চাকরি পাওয়া যায় এবং দ্রুত চাকরির তথ্য পাওয়া যায় আইসিটি ব্যবহার করে। কিভাবে? আপনি আগে হচ্ছে অনলাইনে চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যায়। আগে ছিল কি, আমরা পত্রিকা এনে, আমরা যখন ছোট ছিলাম বা আমাদের চাচারা বাবারা তারা চাকরি পাওয়ার জন্য কী করতো, পত্রিকা কিন্তু পত্রিকাতে অ্যাডভার্টাইজ দিত, এগুলো দেখে দেখে আমরা তারা অ্যাপ্লাই করতো। এখন কি হয়েছে, আপনি ঘরে বসে বিভিন্ন অ্যাপ আছে, যেমন বিডি নিউজ বা বা লিঙ্কডইন, এগুলাতে বসে বা ঘরে ফেসবুকের মধ্যেই বা ইউটিউবেই অনেক সময় চাকরির এখন বিজ্ঞপ্তি আসে না, তো ওই বিজ্ঞপ্তিটা দেখে আমরা তাড়াতাড়ি অনলাইনে আবেদন করতে পারি। তারপরে হচ্ছে এই জন্য কী হয়েছে, সময়ও আমাদের কম লাগে, খরচও কমে গেছে, তাই না? সো এইটা একটা উপকার হইল। এবং দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ, আইসিটি ব্যবহার করে কি করা যায়, অনলাইনে বিভিন্ন কোর্স করা যায়। এই যে আমি আমার ভাইকে খুব সহজে একটা ভিডিও এডিটিং শিখাই দিলাম, বা আপনি চাইলেই ইউটিউবে বসে একটা ভিডিও এডিটিং শিখতে পারলেন। তার মানে হচ্ছে দক্ষতা বৃদ্ধি করা যায় খুব ইজিলি এবং নিজেকে আরও দক্ষ করে তোলা যায়। এবং আমরা যদি আরেকটা জানি যে আরেকটা টপিক পড়ি, আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হয় আইসিটি ব্যবহারের মাধ্যমে। মানে অনলাইনে আপনি বিজনেস করতে পারেন, এখন অনেকেই অনলাইনে বিজনেস করছে, তাই না? অনেকে আছে যে ঘরে বসে বসে জিনিসপত্র বানায় এবং অনলাইনে অর্ডার দিলে এটাকে সেল করে। বা আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করে করে নিয়ে আসতে পারেন আপনার কাছে। সহজ হয়ে গেল না আইসিটি ব্যবহারের মাধ্যমে? আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেল খুলে হচ্ছে আপনি যে জিনিসটা দক্ষ সেই জিনিসটা অন্যকে শিখাইতে পারেন, আপনার ভিউ হয় এবং এটার মাধ্যমে আপনি আয়ও করতে পারেন। ইউটিউব মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে আপনি বিজনেস করতে পারছেন, তাই না? হ্যাঁ, তার ফলে কি হয়, বেকারত্বটা আগের চেয়ে অনেক কমে যায়। আগে হচ্ছে মানুষ হচ্ছে চাকরি পেত না, কিন্তু এখন নিজেই চাকরির একটা ক্ষেত্র তৈরি করে ফেলে। যে হচ্ছে চাকরি পাচ্ছে না অফিস আদালতে, সে কী করছে, সে নিজে কন্টেন্ট বানাচ্ছে। তার মানে তা আগের বেকারত্বটা এখন আগের মতো আর নাই, নতুন নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে। এবং এইটার কারণে তরুণরা, মানে আপনারা, আমরা যারা ইয়াং আছি, আমরা কি করছি এখন, আমরা নিজেই এখন প্রযুক্তির মাধ্যমে অনেক টাকা ইনকামের পথ আমরা খুঁজে পাচ্ছি এবং এর ফলে কি হয়, দেশের অর্থনৈতিক উন্নতি হয়। তার মানে আইসিটি ব্যবহার করে কিভাবে কর্মসৃজন, মানে নতুন ক্ষেত্র তৈরি হয় এবং কর্ম কিভাবে পাওয়া যায়, কিভাবে আমরা জব পাইতে পারি বা ইনকাম করতে পারি, এটা আমরা বুঝতে পেরেছি, তাই না? কিভাবে আইসিটির বা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা পেতে পারি জিনিসগুলো আমরা শিখে ফেললাম না? চ্যাপ্টারের বাকি অংশটুকু, মানে পাঠ 3 থেকে পাঠ 7 পর্যন্ত পুরোটা অংশ আমরা একসাথে করে আরেকটা ভিডিও আপলোড করব। এই ভিডিওটা এতটুক পর্যন্তই। ভালো থাকবেন সবাই, টাটা।